অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। ভোটে নদিয়ার হরিণঘাটায় তৃণমূল প্রার্থী ছিলেন রাজীব বিশ্বাস। সেবাশ্রয় নিয়ে দুর্নীতির মামলায় ডায়মন্ড হারবার এসডিপিও অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তদন্ত চলছে, আমাকে স্যার ডেকেছিলেন, তো আমি এসেছিলাম। স্যার মামলার কথা বলতে পারবো না, সেবাশ্রয় নিয়ে কিছু বললে। হ্যাঁ, আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারকে আমি একটা চিঠি দিয়েছিলাম যে সেবাশ্রয় ডিউটি করেছিলাম, সেটা জানি। আমি আরএমও রেডিওলজি ছিলাম। তদন্তে আমাকে আগেও দুবার ডেকেছিলেন, আজ ডাকলেন। আমি যথারীতি তদন্তে সহযোগিতা করি। রাজ্যে ফের পাক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো এক সন্দেহভাজনকে। বনগাঁ বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে ওই পাক নাগরিককে জালে পুরল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের থেকে ভুয়ো আধার এবং ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এসটিএফ সূত্রে দাবি, আইএসআইএ চর হিসাবে এ রাজ্যে ঢুকে ভারতীয় রেল এবং সেনাবাহিনীর উপর নজর রাখছিল রানা রউফ। তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে পাকড়াও তপসিয়ার এক বাসিন্দা। বর্ধমান থেকে আইএসআইয়ের এজেন্ট সন্দেহে হামিম মণ্ডলে গ্রেপ্তার হওয়ার 2 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ল আরেক সন্দেহভাজন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানের এই নাগরিক 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল। বুধবার বনগাঁও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে দাবি, আইএসআইয়ের হ্যান্সলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল এবং সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি। আর সেই জাল নথি সূত্র ধরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছে আরও এক সন্দেহভাজন। মোহাম্মদ ইজাজ নামে তপসিয়ার ওই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি হলেও আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত। তার বিরুদ্ধে অভিযোগ, জাল নথিকে কাজে লাগিয়ে এদেশে বাস করছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলম। সেই সব ভুয়ো পরিচয়পত্র তাকে তৈরি করে দিয়েছিলেন তপসিয়ার ওই বাসিন্দা। এসটিএফ সূত্রে দাবি, নেপালে আত্মগোপন করার সময়ই তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল রানার। আজিজ কলকাতার বাসিন্দা এবং কলকাতায় এখানেও এসেও তার বাড়িতে কিন্তু ছিল এই রানা রউফ, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এখানে থেকে আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ নিজের পরিচয়পত্র তৈরি করে দিনের পর দিন সারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার যে পরিকল্পনা, সেটা যেটা ছিল, সেটা সেই বিষয় নিয়ে কিন্তু এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। ये बंदा यहाँ रहता नहीं है, यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का, बनो है इजाज भाई, मोहम्मद इजाज। वो अपना प्रूफ बोला मेरा भाई है। ये जो राना राउत का जिसका पिक्चर देखा आपने? हाँ, ये तो वाप नाम है इसका। यहाँ रहता ही नहीं है सर, इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा ले हमको देने पड़ेगा, मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था। এর আগে গত 31শে জুলাই জঙ্গি যোগের অভিযোগে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দারা জানতে পারেন, পাকিস্তান থেকে অপারেট করা জঙ্গি শাহজাদ ভাট্টি গ্রুপের সদস্য ছিল এই হামিম মণ্ডল। তার কাছ থেকে উদ্ধার হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তথ্য। পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকার এবং হামিমের আরেক শাগরেদ আদিত্য সিংকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জঙ্গি সন্দেহে রানা রউফ এবং তপসিয়ার বাসিন্দা তার শাগরেদকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের এখন ভাবাচ্ছে যে 2012 থেকে কিভাবে প্রায় 1.5 দশক ভারতীয় পরিচয়ে এই দেশে বসবাস করছিল পাকিস্তানের নাগরিক রানা রউফ। তবে কি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে জঙ্গিদের সেফ প্যাসেজ? 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। বাংলা চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই দ্বীপাঞ্চল যে এলাকাগুলো আছে, যত অনুপ্রবেশ হয় তার বেশিরভাগটা ওখান দিয়েই হয়। ফলে বাংলাদেশ থেকে আসতেও পারে। সরকারের আরও বেশি সতর্ক হওয়া দরকার আছে।
ধৃত পাক নাগরিক এবং জাল পরিচয়পত্র তৈরি করা তপসিয়ার বাসিন্দার পিছনে কি কাজ করছে আরও বড় কোনো চক্র? সেটাই এখন তদন্ত করে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্য থেকে ফের এসটিএফ এর জালে ধরা পড়ল আরও এক সন্দেহভাজন জঙ্গি। ধৃত রানা রউফের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ওয়াহাব আলম নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঠিকানায় আস্তানা গেড়েছিল সে। আর সেই সব জাল নথির সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে তপসিয়ার এক বাসিন্দাকেও। এর আগে বর্ধমান থেকে খাগড়াগড় হয়ে মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছে একের পর এক জঙ্গি। ভারতীয় নাগরিক সেজে পাকিস্তানের তথ্য পাচার, ঘাপটি মেরে থেকে ভারতীয় রেলপথের খুঁটিনাটিতে নজর, সেনাবাহিনীর গতিবিধি নিয়েও বিভিন্ন খবর সংগ্রহ। এরকম একাধিক অভিযোগে পাকিস্তানের নাগরিক রানা রাউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত রানার শাগরেদ মোহাম্মদ ইজাজকেও। এসটিএফ জানিয়েছে, তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এ রাজ্যে এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে থাকছিল রানা রাউফ। এদেশে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিল ওয়াহাব আলম নামে। नेपाल में काम करता है। क्या काम करता? वो चप्पल उप्पल का इजाज। हाँ, कितना टाइम पहले? काम में दोस्ती आई। ये आपका 2007 का बात क्या बता रहे हैं हम? 7 का बता रहे हैं हम, तब वहाँ पर ये काम करता था। कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर तो नेपाल में 8 फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है। वो बैठते बैठते उन लोगों का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। एशआर में आके फिर उसको एशआर में बुलाया गया है। एशआर में बुला के उसको फिर उसका कागज भी ठीक कराया गया। पाकिस्तान से नेपाल में उतरा, नेपाल से या फिर इंडिया में घुसा हुआ। ये इलेक्शन से पहले जो एसआई हुआ था उसके पहले तक वो यहाँ पर था। एशआर का पहले उसको बुलाया गया था, वो आया भी रहा भी, ये छुपा के रखा था। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে সে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল। কাকে বানিয়ে দিয়েছিল? রানা রাউফকে। যে রানা রাউফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বনগা থেকে। এই যে রানা রাউফ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কি? সে হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, ফেজলাবাদের, এবং 2012 সালে নেপালে সে প্রবেশ করে। ভারত নেপাল সীমান্ত হয়ে সে প্রবেশ করে ভারতবর্ষে, এবং এখানে এসে আর্মিদের বিভিন্ন এস্টাবলিশমেন্ট থেকে আরম্ভ করে মুভমেন্ট, সেখানে ফোর্ট উইলিয়াম রয়েছে এমনটাও জানা যাচ্ছে, এবং তার সাথে সাথে ভারতীয় রেলওয়েতে কাজ কর্মরত এরকম বেশ কিছু অফিসারের বিষয়েও কিন্তু তথ্য নেওয়ার সে পরিকল্পনা চালিয়েছে, এবং তার সাথে সাথে ছবিও নিয়েছে। এই নিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলো এক জঙ্গি এবং এক সন্দেহভাজন জঙ্গি। 31শে জুলাই বর্ধমান শহর লাগোয়া ভেনেসা টাউনশিপের একটি জিম থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত জঙ্গি হামিম মণ্ডলও ছিল পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য। এসটিএফ সূত্রে দাবি, ধৃত হামিমের মোবাইল ফোন থেকে পাকিস্তানের একাধিক নম্বরে যোগাযোগের প্রমাণ মেলে। বর্ধমানের যে জায়গা থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয় সেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব 3 কিলোমিটারেরও কম। সেই খাগড়াগড় যেখানে 12 বছর আগে 2014 সালের 2 অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। এর আগে 2020 সালের মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। অপারেশন প্রঘাত অভিযান চালিয়ে এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে গেছিল অসম পুলিশের টিম। এমনকি কেরল থেকে অসম পুলিশের জালে ধরা পড়া কুখ্যাত জঙ্গি সাদ রাদিও 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদে। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি, যাকে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হ্যান্ডলাররা এ রাজ্যে পাঠিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। 2023 সালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস। তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকেও জালে পড়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার ফের সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে একজন, যার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি। 15 আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের 3 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রউফ ওরফে ওয়াহাব আলম।
এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, ফোর্টুলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও এবং নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল, এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়া এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে। এসটিএফ সূত্রে খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়া একটি ভোটার কার্ড। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে। মঙ্গলবার রাতে হাওড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের। ধৃতকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল, আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। কলকাতা ও হাওড়া পুরসভার আসন বাড়ানো সংক্রান্ত বিল পাশ হলো বিধানসভায়। কলকাতা পুরসভার আসন সংখ্যা 144 থেকে বেড়ে হলো 209। হাওড়ার ক্ষেত্রে আসন 50 থেকে বেড়ে হলো 68। পুজোর পরে রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং 8 বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ালো রাজ্যের বিজেপি সরকার। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজকে হাওড়ার কি অবস্থা, আজকে হাওড়া মানেই হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা। আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য পুরমন্ত্রী বিধানসভায় পেশ করেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে হলো 209। একই সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল এনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে করা হলো 68। বুধবার বিধানসভায় বিল পেশ করে হাওড়া ও কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। আজকে তারাতলার মতো ঘটনা, আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? করা উচিত ছিল নাকি 15টা বছর? বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, নাম বলিনি, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়। সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। নতুন ওয়ার্ডের তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করবে এবং মহিলা ও তফসিলি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করবে। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা
ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল, 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে। জনসংখ্যাটা করে নিলে তারপরে মানুষের ওপিনিয়ন নিয়ে করলে তাহলে সেটা খুব মানে সদর্থক হতো। হিডেন এজেন্ডা আছে বলে আমাদের ধারণা। কোনো একটি বিশেষ সম্প্রদায়ের লোক যাতে এখানে নির্বাচিত হয়ে আসতে পারে, কম আসতে পারে, একদম আটকাতে পারবে না, কম আসতে পারে, সেইভাবে মানে ডিলিমিটেশনগুলো করা হচ্ছে। কলকাতা পুরসভায় এই মুহূর্তে কোনো নির্বাচিত বোর্ড নেই, প্রশাসক বসিয়ে কাজ চলছে। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে। সব ঠিক থাকলে পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় হতে চলেছে পুরো ভোট। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।